হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। লোকিজমের সিজন 4 তোমাদের সবাইকে স্বাগতম। এই পার্টে আমি কভার করব দুইটা আর্ককে, যেখানে প্রথম আর্কটা হলো মিড টার্ম আর্ক ও সেকেন্ডটা হলো বুট ক্যাম্প আর্ক। মানে প্রায় 7টা চ্যাপ্টার কভার করবো এই ভিডিওতে। তো চলো সবাই আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। সিজন 4 এর শুরুতে ড্যানিয়েল তার দুই বডি নিয়ে ভাবছিল যে ও জানে না কিসের জন্য এই সেকেন্ড বডি তাকে চুজ করলো, বাট ও মোটা বডিতে যে কাজগুলো করতে পারে না সেগুলো তার পাতলা বডিতে করতে পারছে। যেমন ও জোরে জোরে দৌড়াতে পারে, এক্সারসাইজ করে অনেক স্ট্রং, আর সবসময় তার এনার্জি ভরপুরই থাকে। এক কথায় বলতে গেলে তার সেকেন্ড বডি একদমই পারফেক্ট। তাই ও ভাবে যে ওর সেকেন্ড বডির মাথাও নিশ্চয়ই ওর প্রথম বডির চেয়ে অনেক শার্প হবে। 2 সপ্তাহের মধ্যে এক্সাম শুরু হতে যাচ্ছে, তাই ওর মনে হয় ও তার স্লিম বডি দিয়ে পড়াশোনা করবে আর টপ করবে। কিন্তু খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করে যে বডি যাই হোক না কেন, পড়াশোনার ক্ষেত্রে দুই বডি একদমই বেকার। এরপরে একদিন পড়াশোনা করার সময় ড্যানিয়েলের কাছে তার মায়ের ফোন আসে। ফোনে কথা বলতে বলতে ও শুনতে পায় পেছন থেকে কেউ তার মাকে বলছে এসে টেবিলটা বসিয়ে করে দিতে। এটা শুনে ও বুঝতে পারে যে তার মা টাকা ইনকাম করার জন্য এখন রেস্টুরেন্টেও কাজ করা শুরু করে দিয়েছে। তাই এখন ওর মায়ের জন্য ওর টপ করতেই হবে, আর এমনও করতেও পারবে কারণ ও 24 ঘন্টায় পড়াশোনা করতে পারবে দুটা বডির সাহায্যে। যে সাবজেক্টগুলো মুখস্থ করা দরকার সেগুলো তার মোটা বডি দিয়ে রাতে মুখস্থ করবে, আর যেগুলো বোঝার মতো সাবজেক্ট সেগুলো সে স্কুলে কোনো এক বন্ধুর কাছ থেকে বুঝে নেবে। আর কে এই বন্ধু? সে হলো ক্লাসের টপার যে সাহায্য করবে ড্যানিয়েলকে তার পড়াশোনায়। আর দুজনকে একসাথে দেখে এক পাশে ক্লাসের মেয়েরা পাগল হয়ে যায়, অন্যদিকে ক্লাসে ফার্স্ট্রেটেড হয়ে যায়, কারণ তার মনে হতো ড্যানিয়েল বখাটে টাইপের ছেলে, যে জ্যাকও তার বুড়িদের সাথে ঘুরে বেড়াতো কিন্তু এখনো পড়াশোনা করছে, তাও আবার ক্লাসের টপার জের সাথে। তো এটা দেখে ভাইয়ের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তবে হ্যাঁ, ড্যানিয়েল শুধু জের সাথে পড়াশোনা করছে না, ওই স্কুলের পর লাইব্রেরিতে জিহো আর ডিউকের সাথে পড়াশোনা করছে। আর কিছু মেয়েরা লাইব্রেরিতে ওকে দেখে পাগল হয়ে যায়, তাই তারা ওর জন্য ছোট ছোট কাগজে কিছু চিরকুট লেখে ও ড্যানিয়েলের জন্য কিছু গিফট দেয়। বাট ড্যানিয়েল এত কিছু তার টেবিলে দেখে মনে করে যে এই সিটটাতে অলরেডি কেউ বসে রয়েছে, তাই সে অন্য সিটে গিয়ে বসে পড়ে। ক্লাসিক বুদাই ড্যানিয়েল আমাদের। যাই হোক, এখান থেকে আমরা এটা জানতে পারি যে ডিউক তার ক্লাসে 5th এবং এখনো পাবলিকা টিভিতে অনেক পপুলার হতে শুরু করেছে। যারা যারা জানো না পাবলিকা টিভি কি, তারা গিয়ে পার্ট 2 দেখে নিও, তাহলে বুঝতে পেরে যাবে। লাইব্রেরির ভিতরে জ্যাকও আসে, বাট ও পড়াশোনা করার জন্য আসেনি। মীরা এসেছে তাই ও এসেছে, কিন্তু ও ভিতরে ঢুকে অনেক রেগে যায় কারণ এখানে পুরো গ্যাং উপস্থিত আছে এবং এরা খুব চিৎকার করে পড়াশোনা করছিল। আর এখানে ভাস্কর পুরো গ্যাংও ছিল, তারাও বিরক্ত ছিল তাও শুনে। রাতের ড্যানিয়েল স্টোরে কাজ করতে করতে পড়াশোনা করছিল, আর আজ একজন সারপ্রাইজ গেস্ট আসে। সে হলো জয়ী তাকে এখনো পিগি বলে ডাকে, আর ও কিছু পপুলার ছেলেদের স্টিম এনজয় করছিল। যাওয়ার সময় এলে ড্যানিয়েল তাকে একা একা যেতে দেয় না, কারণ যদি তার সাথে আবার সেই ঘটনা হয়ে যায় সে গাঙ্গাম ল্যান্ডলর্ডের মতো। এটা শুনে জয়ীরও বেশ ভালো লাগে যে এই পিগিটা তার জন্য চিন্তা করে। সে নোটিস করে যে ড্যানিয়েল এই সময় পড়াশোনা করছে। ড্যানিয়েল তো জয়ীকে এটা বলতে পারে না যে সে মিড টার্মের জন্য পড়াশোনা করছে, তাই সে বলে ও কোনো এন্ট্রান্স এক্সামের জন্য পড়ছে। এটা শুনে জয়ী ডিসাইড করে যে সে আজ থেকে ড্যানিয়েলকে পড়াবে আর এখানে নিজেও পড়বে। জয়ী ম্যাথে টপার ছিল, তাই ড্যানিয়েল রাজি হয়ে যায়। আর এখন আমাদের ড্যানিয়েলের পড়াশোনা পুরো রুটিন দেখানো হয়, যেখানে দিনে ও তার সেকেন্ড বডি দিয়ে স্কুলে জের কাছে ও লাইব্রেরিতে ডিউকের সাথে পড়বে, আর রাতে ওর অরিজিনাল বডি দিয়ে প্রথমে জয়ীর সাথে পড়বে, আর একদম মাঝটা হচ্ছে যে সাবজেক্টগুলো মুখস্থ করার দরকার সেগুলো মুখস্থ করবে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন যে ড্যানিয়েলকে কিছু সিডি আর বই অফার করে, যা এক্সামের জন্য খুবই কাজে আসবে। প্রথমে ড্যানিয়েল এত দামি জিনিস দেখায় অবাক হয়ে যায়, বাট যে একটু জোর দিলে ড্যানিয়েল সে গিফটগুলো অ্যাকসেপ্ট করে। এরপর লাইব্রেরিতে পড়তে আসে ডিউকের সাথে, আর আবার সবাই ডিউককে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে। তারা বলছে ডিউক ও ড্যানিয়েল রিলেশনশিপ নাকি কিং ও সিলেবের মতো, কিন্তু ডিউকের মেন্টালিটি অনেক স্ট্রং ছিল। লোকে কি বলে তার কিছু যায় আসে না। এমন মেন্টালিটি আমাদের সবার হওয়া উচিত। পিছন থেকে অনেক কুত্তায় ঘেউ ঘেউ করবে, আমাদের উচিত তাকে একদম ইগনোর করে দেওয়া। তারপরে রাতে ড্যানিয়েল জয়ীর সাথে পড়াশোনা করছিল, কিন্তু ভাইয়ের জয় ফোম দেখে পড়াশোনা দেখে মনে পড়ছিল না। এভাবে আরো কিছুদিন চলে যায় ও ফাইনালি এক্সামের দিন আসে। এক্সামের দিন ড্যানিয়েলের প্রতিটি প্রশ্নের উত্তর জানা ছিল, যা ও ডিউকের সাথে পড়েছিল সেই সবকিছু এক্সামে এসেছে, তাই ও সব উত্তর ভালোভাবে দিয়ে দেয়। এরপরের দিন ছিল তার ম্যাথ এক্সাম, কিন্তু ওর ম্যাথের কিছুই মনে পড়ছিল না। ওর তো শুধু জয়ীর বমের কথাই মনে পড়ছিল, তাই ও ভাবে ঠিক আছে ম্যাথ না হলে অন্য সাবজেক্টগুলোতে আমার ভালো নাম্বার আসলেই চলবে। আর এটা ভাবতে ভাবতে ও ভুল করে ঘুমিয়ে পড়ে, যার ফলে ও বাড়িতে নিজে মোটামুটিতে জেগে ওঠে। ও চেক করার জন্য নিজের বইগুলো দেখতে থাকে যে ও কোন উত্তরটা ঠিক করেছে আর কোনটা ভুল করেছে। ও বুঝতে পেরে যায় যে ও কিছু ফর্মুলায় ভুল করে ফেলেছিল। সেটা দেখতে দেখতে ও আবারও বাড়িতে ঘুমিয়ে পড়ে এবং নিজের স্লিম বডির ভিতরে স্কুলে জেগে ওঠে, যেখানে সে বর্তমানে এক্সাম দিচ্ছিল। এখন ও নিজে অ্যান্সার শিট দেখে রিয়েলাইজ করে যে আমি তো চিটিং করতে পারি, মানে আমি এখানে ঘুমাবো, বাড়িতে জেগে উঠবো, উত্তর দেখবো, সেখানে ঘুমিয়ে পড়বো আর এখানে এসে সবকিছু লিখে দিব। বাট এত তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠতে পারবে না, তাই ও জিহোকে 10 মিনিট পর পর ওকে জাগিয়ে দিতে বলে। জিহো ঠিক এমনটাই করে। এভাবে ও
পুরো এক্সামটা দেয়। কিছুদিন পর এক্সামের রেজাল্ট আসে এবং ড্যানিয়েল মিড টার্মে টপ করে ফেলে। বেচারা ক্লাসটায় বাকি সেকেন্ড হতো এর জন্য, বাট এখনও থার্ড হয়ে যায়। এর জন্য অনেক কান্নাকাটি করতে শুরু করে। এদিকে আমাদের যে সেকেন্ড হয়েও ড্যানিয়েলের জন্য অনেক খুশি ছিল যে তার ভাই টপ করেছে, আর জ্যাক একটু রেগেছিল কারণ সে আবারও ডেড লাস্ট হয়েছে। তবে ড্যানিয়েল ক্লাস টেপকে কাঁদতে দেখে ফেলে আর ওর খুব খারাপ লাগে তার জন্য। এরপরও তার মাকে ফোন দিয়ে জানায় যে সে টপ করেছে, যেটা শুনে অবশ্যই তার মা অনেক খুশি হয়ে যায় যে তার ছেলে টপ করেছে। কিন্তু ড্যানিয়েল ভেতর থেকে একদমই খুশি ছিল না, কারণ তার মনে হচ্ছে যে এই সব কিছু সে শর্টকাটে অ্যাচিভ করেছে, সে হার্ডওয়ার্ক একদমই করেনি। তাই ও ডিসাইড করে যে পরের বার থেকে ও আরও হার্ডওয়ার্ক করবে আর একদমই চিটিং করবে না। বাট আমি ওর জায়গায় থাকলে এমনটাই করতাম। ওই সে কেউ বলেছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। পরের দিন সকালে আমরা দেখি ভাস্কোকে, যে জগিং করার আগে একটু স্ট্রেচিং করছিল। ও লিটল ড্যানিয়েলকে দেখে যে ডিসাইড করেছে সে আজ থেকে কাজের পর প্রতিদিন 30 মিনিট করে জগিং করবে। ড্যানিয়েলকে দেখে এখানে যদি অন্য কেউ থাকতো তবে সে নিশ্চিত ড্যানিয়েলকে নিয়ে হাসাহাসি করতো, মজা করতো। বাট ভাস্কো এমনটা করে না, আর কেন এমনটা করে না সেটা তোমরা জানতে পারবে পরের পার্টে আমরা ভাস্কোর ব্যাক স্টোরি দেখতে পাবো। যাই হোক, এর সাথে এই মিড টার্ম এক্সাম আর্কটা শেষ হয়ে যায়, আর এরপর শুরু হয় বুট ক্যাম্প আর্ক। এই আর্কের ভিতরে যে হায়ার স্কুলের ছেলেমেয়েরা বুট ক্যাম্পে যায়, যেখানে একটা ক্যারেক্টারের সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। এখন আমরা দেখি ড্যানিয়েল ও বাকি সবাই বুট ক্যাম্পে যাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। তোমরা এটাকে স্কুল টিপও ধরে নিতে পারো। অতীতে ড্যানিয়েলের জন্য স্কুল টিপ কখনো ভালো যায়নি, কারণ তখনও মানুষ তাকে বুলি করতো। এমনকি বাসেও সবার আগে বসতো টিচারের সাথে, যাতে কেউ ওকে বুলি করতে না পারে। এবারও সামনে এসে টিচারের সাথে বসে পড়ে। ড্যানিয়েলকে সামনে টিচারের সাথে বসে দেখে টিচারও ভাবছিল যে এবার আমার সাথে কেন বসলো, কোনো বাজি টাজি হেরেছে নাকি। কিন্তু খুব তাড়াতাড়ি ড্যানিয়েল বন্ধুরা তাকে পিছনে ডেকে নেয় এবং ড্যানিয়েল দেখে যে পুরো গ্যাং পিছনে বসে রয়েছে আর তারা তার জন্য একটা সিটও ফাঁকা রেখেছে। এখন ড্যানিয়েল গিয়ে সেখানে বসে পড়ে আর সবাই মিলে কিছু গেম খেলে, যেখানে জ্যাককে মিরার হাতে হিট করতে হবে। জ্যাক মিরার হাতটা টাচ করার সাথে সাথে বলে ওঠে সো সফট। এটা শুনে বাকিরা সবাই হাসতে শুরু করে দেয়, আর ড্যানিয়েল অনেক মজা পাচ্ছিল সবার সাথে থেকে। সম্ভবত এটাই ফার্স্ট টাইম যে ড্যানিয়েল তার বন্ধুদের সাথে এভাবে মজা করছে কোনো পিকনিকে এসে, কারণ আগে তো সবাই তার সাথে বুলি করতো। অন্য বাসে আর্কিটেকচার ডিপার্টমেন্টের ছেলেরা আছে, মানে ভাস্কর পুরো গেঙে এখানে পরিবেশটা খুব ভারী ছিল। তো পরিবেশটা একটু হালকা করার জন্য এরা নাচ গান শুরু করে দেয়, কিন্তু পরের সেকেন্ডে সবাই কাঁদতে শুরু করে। কারণ তারা দেখে যে তাদের পাশ দিয়ে বিউটি ডিপার্টমেন্টের বাস যাচ্ছে, যেখানে প্রচুর মেয়ে আছে আর মাত্র একটা ছেলে আছে। এটা দেখে আমাদের ভাস্কর কেঁদে দেয়। মাঝপথে বাস এক জায়গায় থামে, যেখানে জ্যাক মিরাকে ইমপ্রেস করার জন্য একটা পাঞ্চিং মেশিনে হাইস্ট রেকর্ড সেট করে দেয়, কিন্তু তার রেকর্ড ভিনজিন খুব সহজে ভেঙে দেয়। আর ভিনজিন এখন জ্যাককে নিয়ে মজা করতে শুরু করে, আর ও এটাও বলে যে তুই নিজেকে পুরুষ বলিস কিভাবে রে। তাই জ্যাক হ্যামার গেমে ভিনজিনের রেকর্ডটা ভেঙে দেয় এবং তাকে বলে তুই নিজেকে পুরুষ কিভাবে বলতে পারিস রে। এখন এরা দুজন একে অপরকে গালি দিতে শুরু করে দেয়, কিন্তু পরের সেকেন্ডে এই দুজন কাঁদতে শুরু করে, কারণ এদের গেমে এন্ট্রি নেয় ভাস্কো ড্যানিয়েল। দুজনেই পাঞ্চিং ও হ্যামার মেশিনটা ট্রাই করে এবং দুটি মেশিনই ভেঙে ফেলে। এরপর এরা এগিয়ে যায় এবং ফাইনালি বুট ক্যাম্পে পৌঁছে যায়, যেখানে দুজন গার্ড তাদের ওয়েলকাম করে। এখন অফকোর্স তোমরা বুঝে গেছো যেখানে কি হতে চলেছে। স্মার্ট গার্ডের ওপর সব মেরে ফিদা হয়ে যায়, আর মোটা গার্ডটাকে কেউ পাত্তাই দেয় না। গার্ডরা তাদের ব্যাগ চেক করে ভিতরে ঢোকানোর আগে, যেখানে কেউ কেউ কোটার ভিতরে মদ লুকিয়ে রেখেছিল আর চিপসের প্যাকেটের ভিতরে সিগারেট লুকিয়ে রেখেছিল। আর হ্যাঁ, সব মেয়েরা সেই স্মার্ট গার্ডটার উপরে মরছিল, যা অন্যজন গার্ডের একদমই পছন্দ হচ্ছিল না। তার মাধ্যমে আমরা এটা জানতে পারি যে এই সুন্দর দেখতে গার্ডটার নাম হলো জিউস, যেটা ছিল তার একটা নিকনেম। সে একজন পার্ট টাইমার, মানুষের পার্মানেন্ট কোনো গার্ড নয়। পিছনে আমরা মীরাকে দেখি, যার মনও এই গার্ডটার উপরে এসে গিয়েছিল, বাট এটা এই মোটা গার্ডের একদমই ভালো লাগছিল না। এরপর সবাই কিছু গেম খেলে, তারপর ট্যালেন্ট শো হয়, যেখানে বেকারি ডিপার্টমেন্টের ছেলে মেয়েরা তাদের ট্যালেন্ট দেখায়, বিউটি ডিপার্টমেন্টের মেয়েরা ডান্স করে। ডিউক র্যাপ গাইতে শুরু করলে বেশিরভাগ সবাই ওকে গালি দিচ্ছিল, কিন্তু দুই একজন তাকে সাপোর্টও করছিল। ট্যালেন্ট শোর পর যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন ড্যানিয়েল ও জ্যাককে নিয়ে আসে একটি রুমের ভিতরে, যেখানে বিউটি ডিপার্টমেন্টের মেয়েরা ছিল। কিন্তু জ্যাক আর ড্যানিয়েল দুজনে সেখান থেকে চলে যায়। সেই মেয়েরা অবাক হয়ে যায়, কারণ তাদের তো কাজ ছিল শুধু স্মার্ট ছেলেদের সাথেই, এদের সাথে তো নয়। জ্যাক ড্যানিয়েলকে নিয়ে আসে মীরার কাছে, যেখানে তাদের পুরো গ্যাং পার্টি করছিল। এখানে সবাই ড্রিঙ্কস করে শুধু মীরা ছাড়া, যার ফলে জিহো ও মীরা ছাড়া সবাই উল্টাপাল্টা কাজ করতে শুরু করে দেয়। যাই হোক, এরা পায় ধরা পড়ে যায়, কিন্তু সবাই নেশা করার ফলে ভুল করে ঘুমিয়ে পড়ে, যার ফলে গার্ডরা মনে করে যে এরা তো ঘুমাচ্ছে, কোনো খারাপ কাজ তো করছে না। বাট ডুলি ও বাকিরা ধরা পড়ে যায়, যার ফলে এদের শাস্তিও দেওয়া হয়। ড্যানিয়েল ঘুমিয়ে পড়লে তার মোটা বডিতে জেগে ওঠে। ও ভাবে চলো আবার একটু রানিং করা যাক। এমনিতে ড্যানিয়েল তার কাছ থেকে ছুটি নিয়ে এখানে এসেছিল, তাকে রানিং করতে তার বস দেখে ফেলে। বস ভাবে এত ছুটি নিয়ে এসে কোথাও ঘুরতে যাবে বলে, তাহলে এখানে কি করছে। এখানে বসের ল্যাপটপে আমরা কিছু বিউটি ডিপার্টমেন্টের মেয়েদের ফটো দেখি, তাতে ইউইর একটু আগের ফটোটাও ছিল।
ও মীরা যখন কাপড় পাল্টাচ্ছিল তখনকার একটা ফটো ছিল। ড্যানিয়েল বস এটাই ভাবছিল যে এরকম ফটো কে আপলোড করতে পারে, মানে ড্যানিয়েল বস এগুলো আপলোড করেনি। প্রথমে আমি এটা ভেবেছিলাম যে ড্যানিয়েল বস হয়তো এইসব করছে, বাট সে এগুলো করছে না, তাহলে নিশ্চয়ই ক্যাম্পের ভেতর থেকে কেউ এইসব ফটো আপলোড করছে। যাই হোক, বুট ক্যাম্পের সেকেন্ড ডে শুরু হয়। ড্যানিয়েল ঘুম থেকে উঠলে দেখে যে ওর মুখের উপর কালি দিয়ে কেউ ওর জারি মুছে কি দিয়েছে। আর অন্যদিকে জিহোর হালটা তোমরা দেখো, ওকে দেখে মনে হচ্ছে কেউ ওকে কালির ড্রাম থেকে চুবিয়ে নিয়ে এসেছে, সাথে কেউ ওর প্যান্টটাও খুলে রেখেছে। সেকেন্ডে তো সবাই অনেক অ্যাক্টিভিটি করে এবং মীরা নোটিস করে যে মোটা গাটটা সারাক্ষণই তাকেই এক দৃষ্টিতে দেখে যাচ্ছিল। রাতে ভাস্কর তার বন্ধুরা মিলে পিলো ফাইট খেলে এবং ভাস্কর সবার 12টা বাজিয়ে দেয়। এছাড়া রাতে মীরা ও জ্যাক বাইরে ঘুরছে আর ড্যানিয়েল ও জিহো ঘুমিয়ে পড়েছে। এখন আমরা আসি গার্ডদের উপর, যেখানে অন্য সবাই তো মজা করছিল, কিন্তু এই মোটা গার্ড যার নাম হলো উনমিন, সে ডিউটিতেই ছিল। আমাদের তার ফোন দেখানো হয় এবং তার ফোনের ভিতরে আমরা মীরার সেই ফটোটা দেখতে পাই যেটা আমরা একটু আগে দেখেছিলাম। তাহলে কি এই সেই ফটোগুলো আপলোড করছে সেটা তো আমরা একটু পরে জানতে পারবো। এখন সে বলছিল আমাকে এই মেয়েটাকে তাড়াতাড়ি খুঁজতে হবে। খুঁজতে খুঁজতে সে মীরাকে একটা স্টোর রুমে পায়, যেখানে মীরার সাথে জিউসও ছিল। মীরা জিউসকে কিছু মালপত্র রাখতে সাহায্য করছিল। এখন তোমরা যদি এটা ভাবো যে জ্যাক কই, মীরা আর জ্যাক তো একসাথে ছিল, তবে একটু আগে জ্যাক নিজের রুমে চলে গিয়েছে। আর মীরাকে এত রাতে একা একা ঘুরতে দেখে জিউস তাকে এই শাস্তিটা দিয়েছিল। জিউস সব বলছিল যে মীরা এখানে কিভাবে এলো, কিন্তু উনবিন তার একটু কথা শুনে না, বরং তার উপর অ্যাটাক করে দেয়। উনবিন তাকে মারতে থাকে। এইসবের মতো তার ফোনটা পড়ে যায়, যার ভিতরে মীরা তার ছবিটা দেখে ফেলে। তখন মীরা এখানে সবচেয়ে বড় ভুলটা করে, ও উনবিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জিউসকে তুলে নেয়। এখন বিগ ড্যানিয়েল তো ঘুমাচ্ছে, যার ফলে লিটল ড্যানিয়েল এখন জেগে আছে। তাই ও রানিং করতে গিয়েছিল, কিন্তু তার বস সেখানে তাকে ধরে ফেলেছে আর তার বস তাকে দিয়ে ছোটখাটো কিছু কাজও করাচ্ছে। এর মাঝখানে ড্যানিয়েল কিছু দেখে ফেলে। ও দেখে একটি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের লিস্ট, যেখানে জিউসও ছিল। জিউস তার ফেক নেম, তার আসল নাম হলো হেমিন কিম। সে একজন RAPIST। স্ক্রিনে আমি নামটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে পরে নিও, না হলে এই ভিডিওটা রিমুভ হয়ে যেতে পারে। এখন আমরা আসি বুট ক্যাম্পে, যেখানে জিউস এবার নিজের আসল রূপ দেখানো শুরু করে। সে উনমিনকে মেরে মেরে তাকে বেহুশ করে দেয়। আর বেহুশ অবস্থায় জানা যায় যে তার কাছে হেমিনের ফোন ছিল। ও সে জেনে গিয়েছিল যে এই সবগুলো ফটো হেমিনি তুলেছে, তাই সে সারাদিন মীরার উপর না হেমিনের উপরই নজর রাখছিল। কারণ সে নোটিস করছিল যে মীরা তার আশেপাশে ঘুরছে। তার মনে হয়েছিল মীরা নিশ্চয়ই কোনো বিপদে পড়তে পারে, তাই সে মীরাকে এখানে বাঁচাতে এসেছিল, কিন্তু সব বরবাদ হয়ে গিয়েছে। এই পয়েন্টে সবকিছু মীরা বুঝে যায় যে এখানে কি হচ্ছে। ও চিৎকার করার চেষ্টা করে, কিন্তু হেমিন তাকে এক পাঞ্চে সাইলেন্ট করে দেয় এবং বলে তুই কাপড় খুলবি না আমি খুলবো। এরপর আমাদের হেমিনের ছোট একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা তার লাইভের ছোটখাটো ইভেন্ট দেখি, যেখান থেকে বোঝা যায় যে সে এমন কি করে হলো। সেই স্মার্ট আর হ্যান্ডসাম ছিল বলে সবাই তাকে কোনো কাজের জন্য সাজা দিত না। যেমন ছোটবেলায় সে একটা বাচ্চার টিফিন চুরি করে খেয়ে ফেলেছিল, কিন্তু টিচার তাকে এই জিনিসের জন্য সাজাই দেয়নি। বড় হওয়ার পর সব মেয়েরা তার উপর লাইন মারতো। এমনকি একটা মেয়ে যার বয়ফ্রেন্ড ছিল, সেও এর সাথে ফ্ল্যাট করছিল। ও বলে তোর তো বয়ফ্রেন্ড আছে, কিন্তু মেয়েটা বলে আমি তোমার জন্য যে কাউকে চেয়ে দিব। এরপর সে মেয়েটার সাথে ভারত পাকিস্তানে যুদ্ধ করতে থাকে। এইসব জিনিসের জন্য এর মাথায় একটা জিনিস গেঁথে যায় যে সে তো হ্যান্ডসাম, সে যাই করুক না কেন তার ভুল হতে পারে না, সবাই তাকে চায়, সবাই তাকে মাফ করে দিবে। ব্যাক স্টোরিটা এখানেই শেষ হয়। প্রেজেন্ট টাইম আমরা দেখি সে প্যান্ট খুলে আন্ডার প্যান্টে পরে দাঁড়িয়ে রয়েছে, আর সে মীরাকে বলছে সে তাকে খুব ভালোবাসবে। এই কিছু করার আগে উনবিন আবারও মীরাকে বাঁচাতে আসে, কিন্তু হেমিন এবারও তাকে অনেক মারে। আগের থেকে এবার আরো বেশি ব্রুটালি তাকে মারে, যার ফলে উনবিনের দাঁত পর্যন্ত ভেঙে যায়। এগুলো দেখে মীরা শুধু চিৎকার করছিল হেল্প হেল্প। হেমিন তার উপর অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু উনবিন তার কাছে থাকা বাঁশিটা বাজিয়ে দেয়। সেভাবে কেউ আশেপাশে থাকলে এই বাঁশির আওয়াজ শুনে চলে আসবে, কিন্তু কেউ আসে না। আর এই বাঁশি বাজানোর সাজা হেমিন তাকে অবশ্যই দেয়, তার বাঁশিটা তার মুখে ঢুকিয়ে দেয় আর তাকে অনেক পেটায়। অন্যদিকে আমরা আসি জ্যাকের ওপর, যে ইউই ও জয়ের কাছে এসে জিজ্ঞাসা করছে যে মীরা এখনো রুমে ফিরে আসেনি। তারা বলে না, হয়তো অনেক ওর সাথে ড্রিঙ্কস করছে, কিন্তু জ্যাক জানে মীরা এরকম মেয়ে না। তো জ্যাক তাকে খুঁজতে বেরিয়ে যায়। তখনই জয়ীর ফোনে ড্যানিয়েল কল আসে স্টোর থেকে। জয়ী তো খুব খুশি হয়ে যায় যে তার পিগি তাকে কল দিয়েছে, কিন্তু ড্যানিয়েল বলে তোমার নাম্বার আমাকে ড্যানিয়েল দিয়েছে এবং এখন খুব ইমার্জেন্সি, যাও তাড়াতাড়ি ড্যানিয়েলকে গিয়ে জাগিয়ে তোলো। জয়ী সেটাই করে ড্যানিয়েলকে জাগিয়ে দেয়, কিন্তু ও ভাবছিল যে ড্যানিয়েল তাকে তার নাম্বারটা কেন দিল, কি আমাকে পছন্দ করে, মানে লিটল ড্যানিয়েল। যদি ড্যানিয়েল তাকে তার নাম্বারটাই দিয়ে থাকে, তাহলে কি বিগ ড্যানিয়েলের তার উপর কোনো ইন্টারেস্টই নাই। এদিকে ড্যানিয়েল জেগে উঠে পুলিশকে ফোন করে সবকিছু কনফার্ম করে দেয়, কিন্তু এরা যেখানে আছে সেখান থেকে নিকটতম পুলিশ স্টেশন এই সময়ে 30 মিনিটের দূরত্ব, তো পুলিশে আসতে একটু সময় লেগে যাবে। যখনই ড্যানিয়েল কলটা কাটে, তখন ড্যানিয়েল কিছু শব্দ শুনতে পায় যে তার পাশে কিছু পড়েছে। সে দেখে জ্যাক দাঁড়িয়ে রয়েছে এবং তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সে অনেক রেগে আছে। ড্যানিয়েল বুঝতে পারে না যে জ্যাক রেগে আছে কিনা, কিন্তু আমরা জানি জ্যাক ড্যানিয়েল সব কথাই শুনে ফেলেছে এবং সে বুঝে গিয়েছে তার মীরা এখন বিপদে রয়েছে। জ্যাক দৌড়িয়ে মীরাকে বাঁচাতে চলে যায়।
ড্যানিয়েল জয়ীর সাথে কথা বলে জানতে পারে যায় যে মীরা এখনো ফিরে আসেনি। তখন সেও মীরাকে খুঁজতে চলে যায়। আমরা ফিরে আসি মীরার ওপর, যেখানে সে ভয়ে এক কোনায় বসে রয়েছে। হেমিন উনবিনকে মেরে মেরে তার অবস্থা একদমই খারাপ করে দিয়েছে। এরপরে সে মীরার ওপর অ্যাটাক করে আর তাকে একটা পাঁচ মেরে বেহুশ করে দেয়। যখন তার হোশ আসে সে এটা দেখে হেনমিন তার জিন্সের প্যান্ট খোলার চেষ্টা করছে। মীরা ফাইট ব্যাক করার চেষ্টা করে, কিন্তু তখনই কে গেটটা খুলে। হেমিন পিছনে তাকায় এবং গেটে আর কেউ না, জ্যাক দাঁড়িয়েছিল এবং সে এখন নিজের ওপর একদমই কন্ট্রোল হারিয়ে ফেলেছে। কারণ যেই মেয়েটাকে ও ভালোবাসে তার মুখে এখন রক্ত লেগে আছে, সে কাঁদছে আর তার জিন্সও খোলা। এগুলো দেখে জ্যাক পাগল হয়ে যায় এবং পাগলের মতো হেমিনের উপর অ্যাটাক করতে আসে, যেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। জ্যাক কিছু না ভাবে জাস্ট অ্যাটাক করতে চলে আসে, যার ফলে হেমিন খুব ভালোভাবে তোলে আর তাকে একটা লকে ফাঁসিয়ে দেয়। লকে ফেসে জ্যাক বুঝে যায় যে এটা কোনো সাধারণ লক নয়, এই লকটা কোনো নর্মাল না, এটা মুই থাইতে আসে। যারা যারা জানো না, মুই থাই হলো এক ধরনের ফাইটিং মার্শাল আর্ট, যেটা সাধারণত থাইল্যান্ডের মানুষরা বেশি ইউজ করে। জ্যাক এখন ডার্টি বক্সিং ইউজ করা ট্রাই করে, কিন্তু ফেল হয়ে যায় কারণ ও লকটি থেকে বের হতেই পারছে না। হেমিন জ্যাকের পেটে একটা জোরদার হাঁটু মারে, যার ফলে জ্যাকের কিছু হাড্ডি ক্যাক হয়ে যায়। সে আবার ওয়ে অ্যাটাক করে যাচ্ছিল, কিন্তু জ্যাক তার পেটটা কভার করে ফেলে, তাই হেমিন এবার তার মুখে হাঁটুটা মারে। এখন এখানে যদি জ্যাক বেহুশ হয়ে যায় তবে সে জানে যে তার প্রিয়তমার সাথে এখানে অনেক বাজে কিছু হতে চলেছে, তাই ও কোনো মতে নিজেকে অজ্ঞান হতে দেয় না। অন্যদিকে ড্যানিয়েল ও বাকি সবাই মীরাকে খুঁজছিল। জায়গাটা অনেক বড় ছিল, তাই ওরা কাউকে পাচ্ছিল না। আমরা ফিরে আসি জ্যাকের ওপর, যেখানে তার দু হাতের হাড্ডি এখন ভেঙে গিয়েছে, সাথে তার পাঁজরে কিছু হাড্ডু ক্যাক হয়ে গিয়েছে। জ্যাক মনে মনে ভাবছে যে সে এখন নড়তে পারছে না, সে জানে না সে কিভাবে হেমিনকে হারাবে, কিন্তু সে এইটুকু জানে যে সে হার মানতে পারবে না, কারণ এই সময় তাকে নিয়ে কথা উঠছে না, এই সময় কথা উঠছে মীরাকে নিয়ে। হেমিন জ্যাককে কিক করতে গিয়ে আসে, যদি এই কিকটা লেগে যায় তবে জ্যাক এখানে শেষ হয়ে যাবে, কিন্তু তখনই উনবিন তার পাটা ধরে ফেলে। এর ফয়দা জ্যাক তোলে এবং নিজের ভাঙ্গা হাত দিয়েই সে একের পর এক পাঁচ মারতে শুরু করে হেমিনের মুখের মধ্যে। কিছুক্ষণ পর পুলিশ, ড্যানিয়েল ও বাকি সবাই এখানে পৌঁছে যায়, যেখানে তারা দেখে জ্যাক এখনো হেমিনকে মেরেই যাচ্ছিল। মীরা তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু জ্যাক থামছিল না। এই সিনটা দেখে যেই রকম স্যাটিসফাই ফিল হয়েছে না, সেটা বলার মতো না। ডাব্লিউ জ্যাক। উনবিনের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল, কিন্তু সে হ্যাপি ছিল যে সে একটা স্টুডেন্টকে বাঁচাতে পেরেছে। কিন্তু এখনো কিছু ছাগল তাকে নিয়ে মজা উড়াচ্ছিল, বাট জ্যাক তার হয়ে দাঁড়ায়। এমনকি সে উনবিনের সামনে ঝুঁকে তাকে সম্মানও জানায়। এরপরে মীরা জ্যাকের সাথে হসপিটালে দেখা করে। জ্যাক মীরাকে দেখে অ্যাক্টিং করার চেষ্টা করছে যে তার কিছুই হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি সে বেহুশ হয়ে যায়, কারণ তার ইনজুরি খুব সিরিয়াস ছিল। তার এত ইনজুরি হয়েছিল যে অন্তত 2 মাস রাখবে তার পুরোপুরি রিকভার হতে, আর এই সময় তাকে হসপিটালে থাকতে হবে। আর এর কয়েকদিন মীরাই তার খেয়াল রাখবে। হেমিনের কথা বললে তাকে এখন ডিটেনশন সেন্টারে পৌঁছে দেওয়া হয়েছে, এবং শয়তানটা সেখানে গিয়ে নিজের সেলমেটদের তার ইন্ট্রোডাকশন দিচ্ছিল যে আমার নাম এই, আমি এই কেসে এখানে এসেছি। আর সে বাকি কয়েদিদের বিরক্ত করার চেষ্টা করছিল, কিন্তু এখানে এমন একটা লোক আছে যাকে তোমরা দেখতেও যাও না। সে আর কেউ না, সে হলো গাঙ্গাম ল্যান্ডলর্ড। গাঙ্গাম ল্যান্ডলর্ড এখন হেমিনের বারোটা বাজিয়ে দেয়, আর এ এখনো জয়কে নিজের ওয়াইফ ভাবছিল। ভাই, একে কেউ ডিটেনশন সেন্টারে না, পাগলা গাঁওতে পাঠাও। যাই হোক, এর সাথে এই বুট ক্যাম্পটাও শেষ হয়ে যায়। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিতে পারো। নেক্সট পার্ট অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, যেখানে আমরা ভাস্কর ব্যাক স্টোরি দেখতে পারবো, যেটা অনেক স্যাড হতে চলেছে। তো তোমরা যদি ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হবে পরে কোনো ভিডিও নেই, ততক্ষণের জন্য বাই।